আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। গাজা যুদ্ধের দাবানলে যখন পুরো মধ্যপ্রাচ্য পড়ছে, তখন রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রতিরোধ যুদ্ধের নেপথ্য নায়ক ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করা লড়াইয়ের দুই প্রধান স্তম্ভের এই মৃত্যুতে কি ভেঙে পড়বে প্রতিরোধ যুদ্ধের গতি কি স্তিমিত হয়ে পড়বে? এসব প্রশ্নের উত্তর বেশ দৃঢ়ভাবে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনাজনিত কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পদক্ষেপে কোনো ব্যাঘাত ঘটবে না। পশ্চিমা সংবাদ মাধ্যমের বিশ্লেষণেও উঠে এসেছে, রাইসি ও আবদুল্লাহিয়ানের মৃত্যুর কারণে ইরানের অবস্থানে কোনো ধরনের পরিবর্তন আসবে না, হয়তো আরও কঠোর নেতৃত্ব পাবে ইরান। অনেক বিশ্লেষক মনে করছেন, সব দিক থেকে বিপর্যস্ত ইসরায়েল ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর হত্যাকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছে। রোববার দুর্ঘটনার দিনই জল্পনা কল্পনা শুরু হয় এর পেছনে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে। বেশ কিছু দায়িত্বশীল সূত্র থেকে এবং সামাজিক মাধ্যমে মোসাদের সম্পৃক্ততা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের বক্তব্য এই সংশয় আরও ঘনীভূত করে। কোনো হত্যাকাণ্ড সংঘটিত করার পর ইসরায়েলি কর্মকর্তারা যে সুরে কথা বলেন, ঠিক সেই সুরেই দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ঘটনার সঙ্গে ইসরায়েল জড়িত নয়। ঘটনার পরপর যখন প্রেসিডেন্টের ভাগ্যে কি ঘটেছে তা পরিষ্কার নয়, তখনই ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে আমাদের কোনো ভূমিকা নেই। সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বির ভাষায় মনে হয়েছে তিনি এই ঘটনার অপেক্ষায় ছিলেন। কির্বি বলেন, মধ্যপ্রাচ্যের চরমপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতেন রাইসি। তিনি এমন ব্যক্তি ছিলেন যার হাতে বহু মানুষের রক্ত লেগেছিল। তিনি বলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যে সহিংস কার্যকলাপের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করা অব্যাহত রাখবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার যে তথ্য দিয়েছেন তা মানবিক সমাজকে বিচলিত করেছে। তিনি বলেছেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল ইরান, তবে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। সোমবার সংবাদ সম্মেলনে মিলার বলেন, ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, তবে কিছু কারণে আমরা আমাদের সহযোগিতা দিতে পারিনি। কারণগুলোর বিশদ ব্যাখ্যা দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ইরান সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা বলেছি, এমন পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র অবশ্যই সাড়া দেয়, তবে লজিস্টিক্যাল কারণে ইরানের অনুরোধ গ্রহণ করতে পারছে না যুক্তরাষ্ট্র। এটি যে শুধুই দুর্ঘটনা ছিল না, তা ইরানের এক সিনিয়র কর্মকর্তার বক্তব্যেও আঁচ করা গেছে। দেশটির প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার জানান, যেখানে দুর্ঘটনা ঘটে সেখানকার আবহাওয়া পরিস্থিতি শুরুতে ভালো ছিল। দুপুর 1টার দিকে রাইসির হেলিকপ্টার বহর উড্ডয়ন শুরু করে। এর 45 মিনিট পর রাইসির হেলিকপ্টারের পাইলট অন্যান্য হেলিকপ্টারকে উচ্চতা বাড়িয়ে মেঘ এড়িয়ে যেতে বলেন। এর কিছুক্ষণ পরই সেটি উধাও হয়ে যায়। প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি জানান, 30 সেকেন্ড মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর পাইলট আমাদের লক্ষ্য করেন, প্রেসিডেন্টকে বহনকারী মাঝখানের হেলিকপ্টারটি আর দেখা যাচ্ছে না। গোলাম হোসেন জানান, এরপর কয়েকবার রাইসির হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সম্ভব হয়নি। এমন সময় এই ঘটনা ঘটল যখন ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের চতুর্মুখী হামলায় ইসরায়েলের অবস্থা বিপর্যস্ত এবং সম্প্রতি ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর সময়মতো কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন ইসরায়েলি নেতারা। মনে করা হচ্ছিল, ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মোসাদ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। সম্প্রতি তাদের হাতে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের শীর্ষ নেতাদের পাশাপাশি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন।
ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, হামাস পলিটব্যুরোর উপপ্রধান সালে আল আরৌরি, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার বিশাম আল তাবিল সহ অনেকে। ইরানের ভেতরও সম্প্রতি কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে মোসাদের হাত রয়েছে বলে মনে করা হয়। সর্বশেষ রাইসি এবং আবদুল্লাহিয়ান যদি মোসাদের গুপ্ত হত্যার শিকার হয়ে থাকেন, তবে তা হবে ইসরায়েলি ও মার্কিন তরফে ইরানের ওপর সর্বোচ্চ আঘাত। ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হতে যাওয়া তাদের একচ্ছত্র প্রভাব খর্ব করাই যে এই আঘাতের মূল লক্ষ্য তা বলা বাহুল্য। কিন্তু এতে কি ইরানের আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূমিকায় কোনো পরিবর্তন আসবে? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাইসির মৃত্যুতে দেশটিতে সাময়িক রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও তাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। কারণ দেশটির পররাষ্ট্রনীতি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিষয়গুলো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অধীন। তিনি যা চাইবেন তাই হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজ বলেছেন, এমন একজন উত্তরসূরি আবির্ভূত হতে পারেন যিনি রাইসির চেয়েও রক্ষণশীল এবং রাষ্ট্রীয় নীতির প্রতি আরও বেশি অনুগত। এক্সে তিনি বলেছেন, পররাষ্ট্রনীতিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের কৌশলগত আধিপত্য বজায় রাখবে। জিন জাউরেস ফাউন্ডেশনের ইরান বিষয়ক বিশেষজ্ঞ ফরিদ ভাহিদ বলেন, সর্বোচ্চ নেতার খুব ঘনিষ্ঠ হওয়ায় রাইসির জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল, কিন্তু তার মতো অন্য কাউকে খুঁজে নেওয়া ইরানিদের জন্য বেশি সমস্যার কারণ হবে না। ইব্রাহিম রাইসি এবং আমির আবদুল্লাহিয়ানের মতো চৌকস নেতৃত্বকে হারানোর পর মনে করা হয়েছিল মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের চলমান অভিযানে বড় ধাক্কা আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তাদের মৃত্যুতে প্রতিটি প্রতিরোধ সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে, তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এর পাশাপাশি আগের মতোই বিরামহীনভাবে ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছেন তারা। এই কয়েকদিনে গাজার যোদ্ধাদের হাতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জাবালিয়া আল জাইতুন, নেতজারিম করিডোর এবং রাফায় ইসরায়েলি সেনা এবং তাদের যুদ্ধযানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন তারা। ট্যাঙ্ক, বুলডোজার সহ অনেক সাঁজোয়াজান ধ্বংসের খবর পাওয়া গেছে। অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 অ্যান্টি এয়ার মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছেন হামাসের যোদ্ধারা। একেবারে কাছ থেকে তারা যুদ্ধে লিপ্ত হচ্ছেন। ইসরায়েলি সেনাদের অবস্থান নেয়া বিভিন্ন ভবনে ঝটিকা অভিযান চালাচ্ছেন, বোমা হামলাও করছেন। অন্তত 8টি প্রতিরোধ সংগঠনের বহুমুখী হামলায় গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থা বিপর্যস্ত বলা চলে। হিজবুল্লাহ তাদের হামলাকে আরও গতিশীল করেছে। তাদের হামলা এক মুহূর্তের জন্য থামেনি। প্রতিদিন সেনা অবস্থান, সাঁজোয়াজান, বিভিন্ন ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও নজরদারি সরঞ্জামে প্রেসিশন গাইডেড মিসাইল দিয়ে আঘাত হেনেছেন তারা হামলায় এমন নির্ভুল অস্ত্র ব্যবহার করছেন যেগুলোকে ইসরায়েলের আয়রন ডোমও চিহ্নিত এবং প্রতিহত করতে পারেনি। মঙ্গলবার $3 কোটি মূল্যের আরও একটি মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। চলতি সপ্তাহে এ নিয়ে 2টি রিপার ড্রোন ভূপাতিত করলেন তারা। ড্রোন ভূপাতিত করার ভিডিও ফুটেজ প্রকাশ করেন হুথিরা। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফক্স নিউজ বলেছে, ইয়েমেনিরা চলতি সপ্তাহে এ নিয়ে 2টি রিপার ড্রোন ভূপাতিত করলেন। আর 7 অক্টোবরের পর এ ধরনের মোট 5টি ড্রোন ভূপাতিত করেছেন, যার মোট আনুমানিক মূল্য $15 কোটি। ইরাক থেকে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তারা তেল আবিব, এইলাত, হাইফা, গোলান সহ বিভিন্ন স্থানে ইসরায়েলের সেনাঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছেন।
মনে হয়েছে বিশ্বস্ত দুই নেতা রাইসি এবং আব্দুল্লাহিয়ানকে হারানোর পর নতুন করে উজ্জীবিত হয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে একটি সুখবরও পেয়েছেন তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। তিনি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহু ও গ্যালান্ট যে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি মনে করেন। করিম খানের আবেদনের সমর্থন জানিয়েছে ইসরায়েলের মিত্র ইউরোপীয় দেশ ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম ও স্লোভানিয়া। এতে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ফ্রান্সে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে ইসরায়েল বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। এমন অবস্থায় পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে মঙ্গলবার বলেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তারা নরওয়েতে এলে তাদের গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার দেশ। তিনি বলেন, আমরা মনে করি আইসিসির 124টি সদস্য রাষ্ট্রই একই পথ অনুসরণ করবে। জার্মানিও বলেছে তারা আইসিসির রায়কে সম্মান জানাবে। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গারেস্তোরে বলেছেন, তার দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আয়ারল্যান্ড ও স্পেনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করবে বলে আভাস দেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভানিয়া ও মাল্টা ইঙ্গিত দিয়েছে তারাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।